আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি। এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে, সর্বসাকুল্যে 9টি অধ্যায়। তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো, শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে। আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস 2য় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল, বইয়ের লেখক মানবেন্দ্র পাল। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। পূর্ববর্তী পর্বের কিছু অংশ। পরের দিন সকাল 7টায় প্রণবেশ জিপ নিয়ে হাজির হলো। আমাকে খুব তাড়াতাড়ি জিপে উঠে পড়তে বলল। 15 মিনিটের মধ্যে জিপ এসে থামল ইস্টার্ন বাইপাসের মুখে। রাস্তায় বিশাল ভিড় জমে রয়েছে, পুলিশ, খবরের কাগজের লোকেরা সবাই রয়েছে। একটা কুকুরের দেহ পড়ে রয়েছে, মাথাটা তার থ্যাতলানো। কুকুরটার দেহটাকে চিৎ করতেই চমকে উঠলাম। আচ্ছন্নের মতো বাড়ি এসে ঢুকলাম। হঠাৎ কেমন মনে হলো বাড়ির চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। একটা অদ্ভুত দুনিয়ায় হারিয়ে গেলাম আমি, যেখানে তান্ত্রিককে দেখেছিলাম। সেই পাইন গাছে ঘেরা উঁচু উঁচু পাহাড়। তান্ত্রিক খাড়া হাতে বেরিয়ে এলো। হঠাৎ ঘোর কেটে চমকে উঠলাম। কি হলো? কোথায় ছিলাম আমি? কাঠমান্ডুতে তো নয়, আমি তো আমার ঘরেই বসে রয়েছি। ভয় পেয়ে ডেকে উঠতে নোটনের মা ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো। আমি বললাম আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। সে আমাকে বলল যে একটু চা খেয়ে তারপর যেন আমি বাইরে যাই। আমি অবাক, আমি মনেই করতে পারছি না চাটা এখনো খাওয়া হয়নি আমার। তারপর চা খেয়ে বেরোলাম। বেরিয়ে হঠাৎই ঘোরের মধ্যে সল্ট লেকের পুরনো ইতিহাস ভাবতে শুরু করেছি। কোথা থেকে সল্ট লেকের উৎপত্তি, এসব ভাবতে ভাবতেই হঠাৎ একটা ধুলোর ঝড়ে আমি চিৎকার করে উঠলাম ভয়ে। তারপর হঠাৎ কখন জ্ঞান হারিয়েছি বুঝতে পারিনি। জ্ঞান ফিরলে দেখলাম আমাকে চারদিক থেকে লোকজন ঘিরে আছে। তারা আমাকে আমার ঠিকানা জিজ্ঞেস করার পর আমি যখন বললাম আমার ঠিকানা, তারা অবাক কতটা দূর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। তারপর বাড়ি ফিরে সিদ্ধান্ত নেওয়া হলো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া হবে। সমস্ত জানলা দরজা বন্ধ, পাখা চালিয়ে শুয়ে পড়া হলো। হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে গেল। ভীষণ গুমোট লাগছে, মনে হচ্ছে জানলা দরজা খুলে দিই। কিন্তু হঠাৎ মনে পড়ল জানলা দরজা খোলা যাবে না। এরই মধ্যে হঠাৎ দুম করে শব্দ। কোথায় কি হলো? দরজা খুলে তো দেখা যাবে না, যা হবে কালকে সকালে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম পুরো ছাদ ফুলের টবে ভর্তি হয়ে রয়েছে। ফুলের টবগুলো চুরমার হয়ে রয়েছে পুরো ছাদ জুড়ে। এরপর পরবর্তী পর্ব। আজকের 8ম পর্ব, গভীর রাতে পড়া মুখস্থ। সকালবেলায় পাড়ার উমেশ সান্যাল এলেন। বললেন, খুব বেঁচে গেলেন মশাই। টবটা যদি কারোর মাথায় পড়তো তাহলে আর রক্ষে থাকতো না। বড়লোকদের যে কি ফ্যাশন হয়েছে, ছাদের আলসেতে বারান্দায় ফুলের টব ঝুলিয়ে রাখা। কারো মাথায় পড়তে পারে এই কাণ্ডজ্ঞান নেই। একটু থেমে বললেন, আজকের কাগজ দেখেছেন? বললাম, দেখেছি, তবে ভালো করে পড়া হয়ে ওঠেনি। বললাম না যে ভয়ে এখন কাগজ পড়ি না, সুখবর আছে বলে ঝুলি থেকে সেদিনের কাগজটা বের করে দেখালেন। জীবন্ত কঙ্কাল অদৃশ্য। হেডিং দিয়ে যে খবরটা ছাপা হয়েছে তা এই রকম। ইস্টার্ন বাইপাসের মুখ থেকে সল্ট লেকে প্রায় প্রতিটা পথে পুলিশ সারা রাত্রি টহল দিয়েও জীবন্ত কঙ্কালটিকে দেখতে পায়নি। বোধহয় ওটি অদৃশ্য হয়েছে। বাঁচলাম মশাই। বাড়িতে সবাইকে রেখে
কাশিতে যে মহাযোগ হতে যাচ্ছে সেখানে এবার নিশ্চিন্তে যেতে পারবো। দেশ বিদেশ থেকে কত সাধু সন্ন্যাসী কলকাতা হয়ে যাবেন, সে এক দেখার জিনিস মশাই। একবার যদি তেমন কোনো সাধুর দর্শন পাই তাহলে তার পা দুটো আঁকড়ে ধরব। বুঝলেন না, ওখানে যেসব সাধু সন্ন্যাসীরা যান তারা হেজিপেজি ভণ্ড সাধু নন, কি বলেন? আমি আর কোনো উত্তর দিলাম না। আমার মনে তখন শুধু একটাই কথা ঘুরছিল, সত্যিই কি রাজু ফিরে গেছে? সেদিন বিকেল পর্যন্ত প্রণবেশ দুবার ফোন করেছিল। বিশেষ কাজে আটকে গেছে বলে আসতে পারছে না। জানতে চেয়েছিল ভয় পাচ্ছি না তো। বলেছিলাম না, তবে টবটা পড়ে গেছে। ও যেন সে কথায় কোনো গুরুত্বই দিল না। ক্রমে গোটা সল্টলেকের ওপর সন্ধ্যের অন্ধকার পায়ে পায়ে নেমে এলো। আজ আর বিকেলে বেরোতে ইচ্ছে করেনি। তাড়াতাড়ি সব জানলা দরজা বন্ধ করে দিলাম। ব্যাস, রাতের মতো ঘরে বন্দি হয়ে রইলাম। আজও রাত 9টার মধ্যে খেয়ে দিয়ে 10টার মধ্যে শুয়ে পড়লাম। এত সকাল সকাল শোয়া আমাদের অভ্যেস নয়, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভেঙে গেল আচমকাই। ঘরের মধ্যে অসহ্য গুমোট, চারিদিকের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। আর তখনই শুনতে পেলাম জনমানব শূন্য নিস্তব্ধ পথের ওপর একটা অস্পষ্ট শব্দ, খট খট খট। কেউ যেন রক্তমাংস শূন্য হাড়ের পা ফেলে হাঁটছে। শব্দটা ক্রমে এগিয়ে এলো আমাদের বাড়ির কাছে। আজই তাহলে সেই রাত। ও এসে পড়েছে। আমি বালিশের তলা থেকে রিভলভারটা বের করে উঠে বসলাম। শব্দটা থেমে গেল। কোনো সন্দেহ নেই, কেউ একজন এসে দাঁড়িয়েছে বাড়ির কাছে। আমি বিছানায় বসেই কাঁচের শার্সির মধ্যে দিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তার একটু পর আমি আঁতকে উঠলাম। দেখলাম আমার মাথার কাছে জানলার ওপাশে একটা ভয়ঙ্কর মূর্তি, যেন কাঠের তৈরি। খসখসে একটা মুখ, নারকলের মতো ছোট মাথা, খাড়া খাড়া চুল, দুটো চোখ। হ্যাঁ, চোখই, তবে টর্চের বাল্বের মতো নয়। চোখ দুটো ওল্টানো, শুধু চোখের সাদা অংশটা দেখা যাচ্ছে। এইভাবে এক এক সময় সুব্বা হরিদেবপুরের বাড়িতে তাকাতো। সেই মুহূর্তে আমি কি করব ভেবে পেলাম না। দেখলাম ক্ষীণ কঙ্কালসার দেহটা জানলাটা খোলবার চেষ্টা করছে, কিন্তু কাঁচের শার্সি কিছুতেই ছুতে পারছে না। আমি হঠাৎ লাফিয়ে হুঙ্কার দিয়ে জানলার দিকে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এবারে আমি আলো জেলে পাশের ঘরে গেলাম। দেখি মশারির মধ্যে আমার স্ত্রী নোটনকে বুকে আঁকড়ে ধরে গোঙাচ্ছেন। আমাকে দেখে সাহসে ভর করে বিছানায় উঠে বসলেন। কোনো রকমে বললেন। সুব্বা ওদের জানলার কাছেও এসে দাঁড়িয়েছিল। ভোরবেলায় ফোন পেয়ে প্রণবেশ জিপ নিয়ে চলে এলো। সব কথা শুনে ওর মুখটা গম্ভীর হয়ে গেল। তখনই দার্জিলিংয়ে ফোন করলো, কিন্তু অম্বুজ লাহিড়িকে পাওয়া গেল না। তিনি দার্জিলিংয়ের বাইরে কোথাও গেছেন কয়েকদিনের জন্য। প্রণবেশ বলল, ঘাবড়িও না, রাতে আমিও এখানে থাকব। শুনে বাঁচলাম। বিপদের সময় একজন সাহসী সঙ্গী থাকা দরকার, পরামর্শ করবার। সন্ধ্যের আগে প্রণবেশ চলে এলো। সঙ্গে কিছু ওষুধপত্র এনেছে। বলা যায় না, রাত্রিরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কাজে লাগবে। কোনো রকমে দরজা খুলে বাইরে বেরোনো তো চলবে না। রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়া গেল। যে প্রণবেশ এত ফুর্তিবাজ, এত গল্প করে, সেই আজ যেন বোবা হয়ে গেছে। সব সময় কি যেন চিন্তা করছে। ও আর আমি এক বিছানায় শুয়েছি। কোনো বাড়ির দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। সেই শব্দটুকু থেমে যেতে না যেতেই নিস্তব্ধ রাস্তায় কোথায় যেন শব্দ হলো, খট খট খট। প্রণবেশকে ঠেলা দিতেই ও গম্ভীর গলায় বলল, শুনছি,
ক্রমে শব্দটা আগের দিনের মতো বাড়ির কাছে এসে থামল, কিন্তু আজ আরও একটা অস্পষ্ট শব্দ কানে আসছিল। মানুষের গলা, কোনো বয়স্ক লোক যেন পড়া মুখস্থ করছে। এত রাতে কে, কোথায়, কি পড়ছে ভেবে ওঠার আগেই পাশের ঘর থেকে নোটনের মা চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে আমরা দুজন ছুটে গেলাম ওদের ঘরে। আমাদের দেখেই আমার স্ত্রী আঙুল তুলে জানলার দিকে দেখিয়ে উত্তেজিত গলায় চেঁচিয়ে উঠলেন, ওই 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 দিকে। এই নিষ্প্রাণ কালো মুখটাকে মুহূর্তের জন্য দেখলাম সরে যেতে। তারপর আমার স্ত্রী যা বললেন তা এই, একটা কেমন ঘোঁত ঘোঁত আওয়াজে ঘুম ভাঙতেই দেখেন মূর্তিটা বাইরে দাঁড়িয়ে জানলাটা ধরবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যতই পারছে না ততই রাগে ঘোঁত ঘোঁত করছে। কিন্তু এ যেন হরিদেবপুরের সে রাজু নয়, তার চেয়ে ঢের ভয়ঙ্কর, ঢের বেশি হিংস্র। আমরা ঠিক করলাম বাকি রাতটুকু মশার কামড় সহ্য করেও এ ঘরে বসেই কাটিয়ে দেব। সেই মতো দুটো চেয়ার নিয়ে এসে গায়ে চাদর জড়িয়ে আমরা বসলাম। প্রণবেশ সবে একটা সিগারেট ধরিয়েছে। হঠাৎ মনে হলো বাড়িটা যেন কাঁপছে। তারপরেই ছাদের ওপর কে যেন ভারী পায়ে চলে বেড়াচ্ছে। এই রকম চলল ঘণ্টাখানেক, অথচ আমাদের কারুর কিছু করার নেই। বেরোনো চলবে না। ভোরের দিকে শব্দটা থেমে গেল। সকালে ছাদে উঠে দেখলাম টবগুলো কে ভেঙে চুরে সারা ছাদে ছড়িয়ে রেখেছে। চা খাবার পর আমরা আলোচনায় বসলাম। যে ভুলটা আমাদের হয়েছিল সেটা বললাম। লালবাজারে একটা ফোন করে দিলেই হতো। আমরা না হয় ঘর থেকে বেরোবার উপায় ছিল না, কিন্তু পুলিশ তো ছাতে উঠতে পারত। এটা যে মস্ত ভুল, প্রণবেশও তা স্বীকার করলো। সেই সঙ্গে আরও একটা ব্যাপার, ওই সময় কাছাকাছি কোথায় কে পড়া মুখস্থ করছিল না, তার উত্তর তখনই খুঁজে পাওয়া গেল না। আজকের পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।